সব সব ভালোভাবে চলছিল। আমাদের প্রোগ্রাম স্মুথ হতো, কখনো কোনো প্রবলেম হতো না। বেশ বেশ বিপদে পড়ে গেলাম যখন যখন শ্যামায়ের বাড়িতে বউ হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরেও জানো তো, বুদ্ধি করে আমরা সুন্দর প্রোগ্রাম করতাম। কিন্তু কিন্তু জামাই দাদার মনে একটা সন্দেহ খটকা বেঁধে গেছিল। আমি আমি সেটা বুঝতে পারিনি দিশা, আমি সেটা বুঝতে পারিনি। এবার বোধহয় ঠিক আছে, জোরে জোরে গা, জোরে জোরে গা। রুক্মিণী, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। কিন্তু বাবা যখন পুরোটা জেনেই গিয়েছিলেন, বাবা বাকিদের মানে আমাদের কাউকে কিছু বললেন না কেন? সেই তো দিশা, সেটাই ছিল জামাই দাদার মাস্টার প্ল্যান। জামাই দাদা আর নিখিল কিছুতেই চায়নি জানো শ্যামার গানের ব্যাপারটা দিদি ভাই জানুক। আসলে আসলে দিদি ভাইয়ের গানে ভয়। আর তাই তাই বাইরে থেকে বেরিয়ে এসে জামাই দাদা আমাকে বলল যে যে রাধা রানীর গলা খারাপ হয়ে গেছে, এরকম একটা নাটক তোমাকে করতে হবে, যাতে গলা খারাপের দোহাই দিয়ে রাধা রানী আর পাবলিকলি কোনোদিনও গান গাইবে না সেটা প্রচার করা যায়। তার মানে রাধার গলা খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা পুরোটা একটা একটা নাটক মাসিমণি। এত বড় একটা নাটক তোমরা দিনের পর দিন আমাদের সকলের চোখের সামনে দিয়ে করে গেলে, আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না। আচ্ছা মেজ বৌমা, তোমার বন্ধু মানে তিতির কিরকম পড়াশোনা করাচ্ছে ছোট বৌমাকে? মানে ওর কোন বিষয়ে আগ্রহ সেটা কি কিছু জানা গেল? বাবা, আমার কি মনে হয় শ্যামা এখনো আসল কথাটা সবাইকে জানাননি, কিন্তু আমি ওনার কথাটা জানতে পেরেছি। আমি আসলে জানতে পেরেছি শ্যামার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, মানে কোন বিষয়টা চুজ করলে উনি শাইন করতে পারে। তাই মেজ বৌদি, আমার মনে হয় তিতিরকে আর দায়িত্ব না দিয়ে ওনার পড়াশোনার দায়িত্ব আমি নেব। আমি দরজা বন্ধ করে এসেছি, তোমার গলা কেউ শুনতে পাবে না, শুধু আমাদের জন্য তুমি গান গাইবে। কিন্তু আমি তো গানটাই গাইতে পারি না। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনাবো। মেজ বৌদি, ঠান্ডা মাথায় বলছি শ্যামা, ভালো চাস তো বলে দে। তুই যদি প্ল্যান করে আমার মেয়ে, আমার রাধা মায়ের যদি কোনো ক্ষতি করতে চাস, তোকে কিন্তু আমি প্রাণে মেরে দেবো শ্যামা। কি কথা বলছিলে মাসিমণি তোমরা ভেতরে? কি সব প্ল্যানিং ট্যানিং এর কথা আমার কানে এলো? শ্যামার জন্য রাধারানীর কি ক্ষতি হতে পারে মাসিমণি? তোমার আর রাধারানীর সঙ্গে শ্যামার সম্পর্কটা যে অতটা সিম্পল নয়, যথেষ্ট কমপ্লিকেটেড, সেটা আমি আন্দাজ করতে পারতাম মাসিমণি। কিন্তু তাই বলে তোমাদের মধ্যে যে এত বড় একটা রহস্য লুকিয়ে আছে, সেটা আমি সত্যি কোনাক্ষরেও টের পাইনি। এইবার বুঝতে পারছি কেন তুমি দিনের পর দিন শ্যামার পিছনে পড়ে থেকেছ। এইবার বুঝতে পারছি। মা তো তোমাকে সবটাই বললো মেজ বৌদি। আমি চাইছিলাম আর দেরি না করে তোমাকে সবটা জানিয়ে দিতে। দেখো, আমার কেরিয়ারের তো সবটা শেষই হয়ে গেছে, সবটা। আর মেসোমশাই এই কারণেই আমার বিয়ের জন্য এত তোড়জোড় করছে। মেজ বৌদি, প্লিজ মেজ বৌদি, তুমি কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো।
ওই শ্যামা শ্যামা যতই ভালো গান গাক, ওকে কিছুতেই গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কিছুতেই না, কিছুতেই শ্যামাকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে আমি দেব না। ও মেজবতী, এই কথাটা যদি মাসিমণি একবার জানতে পারে যে শ্যামা একজন গায়িকা, তাহলে শ্যামাকে কিছুতেই গায়িকা হিসেবে মেনে নেবে না। কিছুতেই না, কিছুতেই না। আর জানো দিশা, সেই জন্য জামাই দাদা নিখিল গুনাহ করেও চায়নি যে দিদি ভাই গোটা ব্যাপারটা জানতে পারুক। কিন্তু ওরা তলে তলে শ্যামাকে নিয়ে অনেক বড় প্ল্যান করছে দিশা। প্ল্যান মানে কি প্ল্যান? দিশা, ওরা শ্যামাকে নিয়ে গিয়ে রেডিও স্টেশনে গান গাওয়াচ্ছে। ঠিক বলছি দিশা, সমস্ত জেনে বুঝে নিশ্চিত হয়ে তোমাকে বলছি। এই যে ভোরবেলাতে কৃষ্ণকলি নামে যে কীর্তনের অনুষ্ঠানটা শুরু হয়েছে, তার সঞ্চালিকা এবং গায়িকা আর কেউ নয় দিশা, ওই কৃষ্ণকলি আমাদের শ্যামা, আমাদের শ্যামা। কি? কি বলছো কি তুমি মাসিমণি? আমার দাঁড়া, রেড এফএম এ যে অনুষ্ঠানটা হয় কৃষ্ণকলি, সেই কৃষ্ণকলি আমাদের শ্যামা? রেড এফএম এর কৃষ্ণকলি আমাদের শ্যামা। আচ্ছা, রথিন আঙ্কেল যে কয়েকদিন আগে বলছিলেন যে ওনার বাড়িতে কীর্তনের অনুষ্ঠানে ওই কৃষ্ণকলিকে নিয়ে আসবেন, এটা কি সেম কৃষ্ণকলির কথা বলছিলেন? হ্যাঁ দিশা, আমি সবটা জেনে বুঝে নিশ্চিত হয়ে তোমাকে বলছি। ওই কৃষ্ণকলি আর কেউ নয় দিশা, এবারে শ্যামা, আমাদের শ্যামা। কিন্তু তুমি এতটা শিওরলি কি করে বলছো মাসিমণি যে শ্যামাই কৃষ্ণকলি? তুমি কি বলছো দিশা? এতগুলো বছর ধরে রাধার হয়ে শ্যামা গান গেয়েছে, আমি শ্যামার গলা চিনব না? সেটা কখনো সম্ভব তুমি বলো? আর তাছাড়া আরেকটা ক্যালকুলেশন মিলিয়ে নাও দিশা, যেদিন থেকে কৃষ্ণকলি অনুষ্ঠানটা শুরু হয়েছে সেই দিন থেকেই শ্যামার গঙ্গা স্নান আর পুজোর একটা নাটক শুরু হয়েছে। বিশ্বাস করো, আমি ওর পেছনে ফলো করে ওর কোনো ট্রেস পাইনি। কোথায় যায় শ্যামা, কোথায় যায়? কোথা থেকে ফেরে এত দেরি করে গঙ্গা স্নান করে? কোন গঙ্গায় ও ডুব দিতে যায়? তুমি জানো না, আমি তো রেড এফএম এর অফিসেও গেছিলাম, আমি সেখানেও খোঁজ খবর নিয়েছি। জানো দিশা, রেডিওতে গান গায় কৃষ্ণকলি মুখ ঢেকে। আজ অব্দি শুনেছ কখনো রেডিওতে কেউ মুখ ঢেকে গান গায়? এমনকি ওখানকার কোনো টেকনিশিয়ান আজ অব্দি কৃষ্ণকলির মুখ দেখেনি, ভাবতে পারছো? আর সেই জন্যই কি নিখিল আর বাবা সবসময় শ্যামাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, সেফ গার্ড করার চেষ্টা করেন? এই যে শ্যামা লেট করে ফেরে বা যখন তখন বেরিয়ে যায়, এইসব নিয়ে মায়ের মনে যাতে কোনো রকম সন্দেহ না হয়, সেই জন্যই কি বাবা? এক্স্যাক্টলি দিশা। কিন্তু মাসিমণি, আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে রেখে তোমরা কিন্তু মোটেই ঠিক করোনি। বিশ্বাস করো, আমি শুধু আমার মেয়েটার কথা ভেবেছি। আমি শুধু চেয়েছিলাম আমার মেয়েটার কেরিয়ারটা আবার ফিরে আসুক, ও আবার গানে ফিরে আসুক। আর কিচ্ছু ভাবিনি দিশা, আর কিচ্ছু ভাবিনি। তুমি বিশ্বাস করো, আমি কাউকে এতদিন বলতে পারিনি, কিন্তু তোমাকে তো বললাম। ওই শ্যামার জীবনটা তছনছ করে দাও দিশা, ওর জীবনটাকে নরক করে দাও। শ্যামাকে আমি প্রতিষ্ঠিত গায়িকা হিসেবে দেখতে পারবো না দিশা। কাম ডাউন, এত ভেঙে পড়লে চলবে না। তোমার কথা মতো শ্যামাই যদি হয় কৃষ্ণকলি, আর রথিন আঙ্কেলের কীর্তনের অনুষ্ঠানে
সেই কৃষ্ণকলির যদি এত সাহস থাকে আর এতই কনফিডেন্স থাকে যে আমাদের প্রত্যেকের সামনে ও বসে গান গাইবে, সেদিন আর যে কৃষ্ণকলিকে হাতে নাতে ধরবো আমি, আর সেই দিনই হবে আর যে কৃষ্ণকলির শেষ শো। আর যে কৃষ্ণকলি যতই চালাক হোক না কেন, দিশা চৌধুরীর চোখে ফাঁকি দিতে পারবেন না। না নিখিল, যাচ্ছিস কিন্তু আমার তো একদম ভাল লাগছে না। আগের বারে গ্রামে গিয়েছিলি, দেখ কি সাংঘাতিক ঝামেলা হয়েছিল। তোর গ্রামে যাওয়ার কথা শুনলেই না আমার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। শোন না, তুই যতবার গ্রামে যাস কিরকম গন্ডগোল হয় বলতো? মা তুমি কেন টেনশন নিচ্ছ? তাছাড়া এখন তুমি সব রাস্তাঘাট চিনি, আর শ্যামার বাড়িতে থাকতেও কোনো প্রবলেম হয় না আমার। আই এম ভেরি কমফোর্টেবল দেয়ার। ওসব মুখের কথা, হ্যাঁ আমি ঠিক জানি ভেতর ভেতর ঠিক অসুবিধা হয়। আমার ছেলেকে আমি চিনি না, কোনোদিন কোনো। সাবধানে যাও, যাও পাশ দিয়ে। বৃন্দাবন দা, হ্যাঁ। এইগুলো গাড়িতে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছোট দেবো। শোন না, আমি জানি তো ওর অসুবিধা হয়, কিন্তু এত ভালো ছেলে সব মানিয়ে গুছিয়ে নেয়। মা তুমিই বলো, যখনই আমি শ্যামার বাড়িতে থাকার কথা বলি তুমি এইসব কথা বলতে শুরু করো। এটা কি ঠিক মা? ওটা শ্যামার নিজের বাড়ি, ওখানে উনি জন্ম নিয়েছেন, ওখানে বড় হয়েছে। মা এইসব কথা শুনলে তোমার কষ্ট হবে মা, মানে আমার আর তোমারও হতো। তাছাড়া যেটার অভ্যেস নেই সেটার কখনো অভ্যেস করবো না, সেটা কি ঠিক? তাছাড়া তুমি তো শিক্ষা দিয়েছো না সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার, তাই না? আচ্ছা বাবা, আচ্ছা ঘাট হয়েছে, তোমার বউকে আমি কষ্ট দিয়ে ফেলেছি তাই তো? দাঁড়াও, ক্ষমা চেয়ে নিচ্ছি। না না মা 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 ওরকম বলছি না মা। শ্যামা কোথায় তিনি? শ্যামা, না, না, Please, মা। ক্ষমা চাইছি। মা শ্যামা, শ্যামা, হ্যাঁ কর্তামা। এই যে কোথায় থাকো বলো তো? বলছি যে তোমরা তো গ্রামে যাচ্ছ দুজনেই, আর গ্রামে যাওয়ার কথা শুনলে আমার কেমন একটা লাগে। বলছি তোমাদের বেশি দিন থাকা দরকার। বেশি দিন কেন, তোমরা কালকেই ফিরে আসবে কেমন? দুজনকেই বলছি কালকেই ফিরে আসবে। সুজাতা, তুমি এখনো ওকে পাখি পড়া পড়ানোর মতো বুঝিয়ে চলেছো। আর ছেড়ে দাও না বাবা, ও যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, তোমার ছোট ছেলে এখন বড় ছেলে হয়ে গেছে তাই তো? মা তুমিও না সবসময় টেনশন নাও। মনে রেখো, পরশু কিন্তু অনুষ্ঠান। এ নিখিল, কালকেতে তোকে শ্যামাকে নিয়ে এমনি ফিরে আসতে হবে, কারণ পরশু আবার রথিনদার বাড়িতে প্রোগ্রাম আছে না? হ্যাঁ বাবা, আমরা ফিরে যাব, ডোন্ট ওয়ারি। ও হ্যাঁ, রথিন আঙ্কেলদের বাড়ির প্রোগ্রামটা তো পরশু দিনই, তাই না? আর সেই দিনই তো আমরা তার গান শুনবো। কি যেন নাম? কৃষ্ণকলি। তাই না বাবা? ওমা, আমরা সবাই মিলে যাবো তো বাড়ি থেকে একসাথে? ও মা, প্রত্যেকবারই তো তাই যাওয়া হয়। এবারেও আমি, তুমি, বড় বৌমা, শ্যামা সবাই মিলেই যাব। ওখানে গান বাজনা ছাড়াও তো খাওয়া দাওয়া সবই হয়, তাই না? এই দেখো, গানের কথা বললে মা আমার একটা কথা মনে পড়ে গেল। দুপুরবেলা এমনিতে ঘুমোবো নাই ঠিক করেছিলাম, বাট চোখটা জাস্ট লেগে গেল। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম জানো মা। তুমি স্বপ্ন দেখলে এই দিনের বেলায়? হে বাবা, তার মানে তো এটা দিবা স্বপ্ন। আচ্ছা দিশা, তুমি স্বপ্নটা কি চোখ খুলে দেখলে নাকি চোখ বন্ধ করে দেখলে? দেখ, চুপ করো তো তুমি, সারাক্ষণ আর কি। এনিওয়ে, শোনো না আমি কি দেখলাম। আমি আর শ্যামা শ্যামা, মেজো বৌদি তুমি শ্যামাকে নিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ গো, শোনো না,
দেখলাম যে আমি আর শ্যামা বাগানে ঘুরছি, আর ঘুরতে ঘুরতে শ্যামা আমাকে গান শোনাচ্ছে মা। কি অপূর্ব গাইছিল মা, তোমায় আমি কি বলবো। আর কি গান গাইছিল জানো? জানেন বাবা, আপনাদের সবার প্রিয় কীর্তন। এই দিশা, আমি বলছি তুমি কেন স্বপ্নটা দেখেছো? ওই বাবা বলে না যে তুমি শ্যামাকে নিয়ে একটু বেশি ভাবো, আর ওদিকে মাও বলে যে কোনো গায়িকাকে নিখিলের পাশে আসতে দেবে না। তো সাবকনশিয়াস মাইন্ডে তুমি এই দুটোকে মিলিয়ে একটা স্বপ্ন দেখে ফেলেছো। তো আমার প্রশ্ন হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড হোক আর যেভাবেই হোক না কেন, তুমি শ্যামা গান গাইছে এটা দেখলে কি করে? আমার মনে হয় শ্যামাও এই কীর্তন খুব ভালোবাসে না, সেই সূত্রটা ধরেই বোধহয় কিছু ভেবে ফেলেছিলাম, বুঝতে পারছি না। যাকে ছাড়ো সব কথা। নিখিল, তোমরা সাবধানে যেও। আর তোমরা কালকেই ফিরে আসছো তো? হ্যাঁ মেজো বৌদি, আমরা কাল সন্ধ্যের মধ্যেই চলে আসবো। সে তো তোমাদের আসতেই হবে, না হলে পরের দিন সকালে শ্যামা রেডিওতে শো করবে কি করে, আর রাতে রথিন আঙ্কেলের বাড়িতে অনুষ্ঠানই বা করবে কি করে? সাবধানে যেও মা। ঠিক আছে মা। শ্যামা, এই নাও, এর মধ্যে কিছু শুকনো খাবার আছে, গাড়িতে লাগবে। আর হ্যাঁ, বাচ্চাটার জন্য কিছু জিনিসপত্র আছে। তোমার বৌদিদিকে আমার শুভেচ্ছা জানিও, আর বলো ওই পুচকেটাকে আমি বোম্বল বলে ডাকবো। ঠিক আছে বড়দিদি, বলবো। বাবা দেরি হয়ে যাচ্ছে, আসি মা, আসি। আসছি কর্তমা, বাবা আসছি, মেয়ে দিদি আসছি। শ্যামা শোন, এই টাকাটা নিয়ে যা তো মা। কেন গুরুমা, টাকা দিয়ে কি হবে? দেখ, আমি তো এখন গ্রামের বাড়িতে যেতে পারছি না, ওদিকে আমাদের পার্বতীর ছেলে হয়েছে বলে কথা। হ্যাঁ রে, তাকে সোনা দিয়ে আশীর্বাদ না করলে হয়? তো আমি তো যেতে পারছি না, তুই যাওয়ার পথে সোনার দোকান থেকে একটা গিনি কিছু কিনে নিয়ে জানা মা। না গুরুমা, তুমি বরং এটা তোমার কাছে রাখো, যেদিন যাবে সেদিন না হয় নিজে হাতে আশীর্বাদ করে এটা দিয়ে আসবে।
হ্যাঁ, শ্যামা একদম ঠিক বলেছে মাসিমণি। দেখো, তুমি যদি নিজে যাও তাহলে পরে বলতে পারবে যে তুমি নিজে আশীর্বাদ দিয়েছিলে, একটা প্রুফ থাকবে। আমরা দিলে তো সেটা বলা যাবে না, তাই না? আহ নিখিল, কি হচ্ছে কি? ওইভাবে কথা বলছিস কেন? দেখেছো তো দিদি ভাই, আমাদের সেই ছোট্ট নিখিল আমার সঙ্গে কেমন করে কথা বলে। দেখো দেখো। হ্যাঁ রে বাবা, তোর মাসিমণি বুঝি এত ছোট মনের মানুষ যে একটা ছোট্ট বাচ্চাকে আশীর্বাদ করে কিছু দেবে, তাও বা সেটা মনে রাখবে যাতে পরে বড় মুখ করে বলতে পারি। হ্যাঁ রে। না না রুকু, মন খারাপ করিস নে। নিখিল, দেখলি তো ওইভাবে কথা বলতে আছে? মাসিমণি না গুরুজন, গুরুজনকে ওইভাবে দুঃখ দিতে আছে? হ্যাঁ, তুই আমায় যেমন মানুষ বলে মনে করিস নিখিল, আমি কিন্তু তেমন মানুষ নই। মাসিমণি, তুমি যে কেমন মানুষ সেটা খুব ভালো করে জানি মাসিমণি। প্লিজ আমার মুখ খুলিও না। ছোট কর্তা গুরুমাকে কি বলছেন? তুমি দেখো কৃষ্ণ, কোনো কালো ছায়া যেন এই সংসারকে গ্রাস না করে।